চোখ থেকে অজস্র ধারায় পানি পড়ছে। কাঁদতে কাঁদতেই বাসায় যাচ্ছে আজমাইন। চলেন বাসায় যেতে যেতে আপনাদের বলি কেন কান্না করছে আজমাইন। আজমাইনের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আজমাইন সৈনিক হবে। আজমাইন ছোটবেলায় মুক্তিযুদ্ধের ছবি দেখত, তখন থেকেই আজমাইন স্বপ্ন আজমাইন সৈনিক হবে। এদেশের মানুষের সব দুঃখ কষ্ট দূর করবে। তখন থেকেই এখন পর্যন্ত লড়াই করে আসছে। আজমান ছিল অতি সাধারণ। আজমানের বাবা দিনমজুরির কাজ করত, আর মা লোকেদের বাসায় বাসায় কাজ করে আজমানের পড়াশোনার খরচ চালাতো। তারপর ইন্টারে ভালো পড়াশোনা করে ভালো ফলাফল লাভ করে আজমাইন, যাতে সেনাবাহিনীতে ভালো একটা পোস্ট পায়। আজমাইন আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গেল সেনাবাহিনীতে যোগ দিতে। এখানে অনেকেই এসেছে, অনেক লম্বা লাইন। আজমাইন 10-12 জনের পিছনে। একে একে আজমাইন সামনে থাকা সবাইকে সিরিয়ালে চলে গেল। এখন আজমাইন সিরিয়ালে পালা। হঠাৎ মাইকে আজমানের নাম ঘোষণা করে সামনে যেতে। আজমান হোসেন সাব্বিরকে। জি স্যার। আমার সাথে এসো। আচ্ছা স্যার। আজমাইন স্যারের সাথে গেল। আজমান, তুমি যদি চাকরিটা করো তাহলে কি স্যার? দেখো কিভাবে বলবো। জি স্যার বলেন। তুমি যদি চাকরি করতে চাও তাহলে তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই কথা শুনে আজমান পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 5 লক্ষ টাকা? আজমাইন তো দিন আনতে পান্তা ফুরায়, এত টাকা কোথায় পাবে? স্যার আমার কাছে তো এত টাকা নেই। তাহলে তোমার আর চাকরিও করতে হবে না। আজমান স্যারের পায়ে পড়ে গেল। স্যার এরকম করেন না। টাকা না দিলে তোমার চাকরি করা হবে না। স্যার এত টাকা আমার কাছে নেই, তবে আপনি যা বলবেন আমি তাই করব। এখানে টাকা ছাড়া কোনো কথা হয় না। তুমি এই চাকরি করার যোগ্য হলে টাকা ছাড়া তোমাকে চাকরি দেওয়া হবে না। আজমাইন কান্না করছে আর স্যারকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু স্যার কোনোভাবেই বুঝলো না। আজমাইনকে গার্ড দিয়ে এখান থেকে বের করে দিল, যেটা আপনারা শুরুতেই দেখেছেন। আজমাইন কান্না করতে করতে বাসায় যাচ্ছে, সেটা ছিল এই কাহিনীর জন্য। এখন চোখ মুছতে মুছতে বাসায় আসলো আজমাইন। মা বাবা বসে আছে, ছেলের সুখবর নিয়ে আসবে। বাবা, চোখ লাল কেন? কান্না করছিস নাকি? আরে না মা, এমনি চোখে যেন কি পড়েছিল। মায়ের চোখ কোনো কিছু ফাঁকি দিতে পারে না। ঠিক মতো আজমাইন যে কান্না করছে সেটা মা বুঝে গেছে। বল বাবা, তো চাকরি হয়েছে? মানে মা, চাকরি হয় নাই? না মা। এটা বলার সাথে সাথে আজমানের বাবা হার্ট অ্যাটাক করলো। একদিনে চাকরিটা হলো না, অন্যদিকে আজমাইন বাবার এই অবস্থা। আজমানের কান্না করতে করতে বাবাকে নিয়ে রাস্তায় আসলো একটা সিএনজিতে উঠে। মামা একটু তাড়াতাড়ি যান। যাইতাছি। হসপিটালে যেতে হাত 5 মিনিট আছে, এমন সময় রাস্তায় এত জ্যাম, গাড়ি কোনোভাবেই যেতে পারছে না আজমাইন। এত জ্যাম যে মনে হয় 30 মিনিটের আগে শেষ হবে না। তাই কোনো পথেই না দেখে আজমাইন বাবাকে কোলে নিয়ে হসপিটালে আসলো। হসপিটালে এসে ডাক্তার বলে চিল্লাতে লাগলো আজমাইন। একটু পর ডাক্তার আজমাইন বাবাকে চিকিৎসা করতেই রুমে নিয়ে গেল। বাসায় কিছু টাকা ছিল, সেটা দিয়ে হসপিটালের যাবতীয় বিল পরিশোধ করে দিল আজমাইন। 1 ঘন্টা ধরে বসে আছে আজমাইন। ডাক্তার ভিতরে কি করছে কে জানে। 1 ঘন্টা পর ডাক্তার বের হলো। আঙ্কেল, আমার বাবা ঠিক আছে তো? আপনি নিজেকে একটু শক্ত রাখেন। আমার বাবা কেমন আছে? সরি, আপনার বাবা আর বেঁচে নেই। এটা শোনার সাথে সাথে আজমাইন অজ্ঞান হয়ে গেল। তারপর আজমাইন আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর আজমাইন হসপিটালের একটা কেবিনে শুয়ে আছে। মা, মা, ও মা। আপনি কথা বলবেন না, আপনি এখনো অসুস্থ। আমার মা কোথায়? আপনার মা বাইরে আছেন, আর আপনি বাইরে যেতে পারবেন না। আজমাইন নার্সের কোনো কথা না শুনে মায়ের কাছে গেল। মা, বাবা কোথায়? আমি বাবাকে দেখব। আজমাইন, তোর বাবারে কবরে রেখে এসেছি, আর দেখতে পাবি না। মা আমাকে একটা বারো বাবার মুখটা দেখার সুযোগ দিল না। আজমাইন সেখানেই বসে বসে কাঁদতে লাগলো। মা সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কে শুনে কার কথা। যেই বাবা এত কষ্ট করে আজমাইনকে লালন পালন করলো, আজ সেই বাবা আজমাইনকে ছেড়ে অনেক দূরে। আজমাইনের বাবা আর একবার ফিরে আসা যায় না। এখন তো কেউ হাতে টাকা দিয়ে বলবে না, বাবা এগুলো আজমাইন তুই খরচ করিস। বাবা এখন তো আজমাইন কেউ পাখা দিয়ে বাতাস করে বলবে না, বাবা আজমাইন তুই ভালো করে পড়াশোনা করিস। বাবা আপনি কোথায়?
আর একবার এসো, হাজব্যান্ড ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। বাবা, কেউ তো আর বলবে না হাজব্যান্ড ভালো আছে কি না। বাবা, আপনি কেন হাজব্যান্ডকে এইভাবে একা একা চলে গেলেন? হাজব্যান্ড কি দোষ ছিল? বাবা আজমাইন, শান্ত হ। মা, আমি শান্ত হতে পারছি না। বাবা আজমাইন, নিজের মনটাকে শক্ত কর। আজমাইনকে নিয়ে বাসায় চলে আসলো। এভাবেই কিছুদিন চলে গেল। আজমাইন বাবাকে ছাড়া থাকতেই অনেক কষ্ট হয়েছে। যাদের বাবা নেই তারাই বোঝে বাবা কতটা গুরুত্বপূর্ণ। এখন আজমাইনের একটাই স্বপ্ন, আজমাইন সেনাবাহিনীতে যোগ দিবে। একবার পায়নি বলে কি কি হয়েছে, বারবার চেষ্টা করবে। এখন তো আজমাইনের টাকা হাতে নেই। সেনাবাহিনীতে যোগ দিতে হলে আজমাইনের টাকা উপার্জন করতে হবে। আজমাইন আজ ফার্স্ট অফিসে গেছে ইন্টারভিউ দিতে। কি নাকি এই প্রশ্ন করে আল্লাহই জানে। আজমানের ভয় করছে। এরপর আজমানের বিবেক আজমানকে বলল, তুই না সেনাবাহিনীতে যোগ দিবি, ভয় পেলে কি তুই সেনাবাহিনীর চাকরি করতে পারবি? ভয় পাস না আজমাইন। আমি ভয় পাবো না। আজমাইন অফিসে গিয়ে বসে আছে। আজমানের সাথে দুজন লোক ছিল। তাদের সাথে আজমাইনের পরিচয় হলো। একজনের নাম মিরাজ আর অন্যজনের নাম ছিল রাইসুল। আপনারা কে কোন পর্যন্ত পড়ালেখা করেছেন? আমি ইন্টার শেষ করেছি। আর আমি অনার্স পড়তেছি। পারিবারিক সমস্যার জন্য চাকরি করতে আসছি। আপনারা এই ডিগ্রি নিয়ে এখানে আসছেন চাকরি করতে? এই চাকরি তো আমিই পাবো। আর আপনাদের পোশাক দেখে তো আমার বমি আসতেছে। দেখেন ভাইয়া, চাকরি করার অধিকার সবার আছে। আপনি ভালো পরিবার থেকে এসেছেন, আপনার ডিগ্রি ভালো, তাই আপনি যে চাকরি পাবেন তার কিন্তু কোনো মানে নেই। আমার যোগ্যতা ভালো, পোশাক আশাক ভালো, তো চাকরিটা তো আমিই পাবো। আপনারা শুধু শুধু এখানে এসেছেন, এখানে আপনাদের চাকরি করা লাগবে না। এমনভাবে বলছেন যেন অফিসটা আপনার। আমরা চাকরি করতে পারবো না, এটা স্যাররা ঠিক করবেন। আপনার এই বিষয়ে কোনো কথা বলতে হবে না। এই অফিসের বস তো আমিই হব। আপনারা চলে যান। ও, আপনাদের তো বলাই হয়নি, এই অফিসের অনেক বড় একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করেছে আজমাইন। আজমানের মতো অনেকেই এসেছে ইন্টারভিউ দিতে। তাদের মধ্যে এখানেও 3 জন আর কয়েকজন চলে গেছে। আপনার কথায় আমাদের চলে যেতে হবে নাকি? আমরা যাব না। আপনার ভালো না লাগলে আপনি চলে যান। কি বললি? তোর কত বড় সাহস! তুই কার সাথে কথা বলছিস জানিস? বলে এই লোকটাকে অফিসের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিল। আজমাইন লোকটাকে মাটি থেকে তুলে অফিসে নিয়ে আসলো। কি হলো, আপনি রাইসুলকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? দেখেন তো কতটা কেটে গেছে। আজমাইন মিরাজকে 2 গালে 2টা থাপ্পড় দিয়ে কথাটি বলল। একটা অসহায় লোককে বাইরে ধাক্কা মেরে বের করে দিতে লজ্জা করে না? 2 জন চলে যাচ্ছি, মিরাজ একাই ইন্টারভিউ দিক। বাংলাদেশে তো চাকরির অভাব নেই, আমরা দুজনে খুঁজলে ঠিকই পেয়ে যাব। তুই আমাকে মারলি? তোর খবর আছে, তোকে দেখে নেব। তুই বাইরে আয়। আজমাইন কোনো কথাই বলে নাই। একটু পর আজমাইনকে ভেতরে ডাকলো। আজমাইন এই অফিসে চাকরি করবে না। আজমাইন, আপনি যান। চাকরি না হলে ইন্টারভিউ তো দিতে পারবেন। আমি এখানে আপনার জন্য অপেক্ষা করতেছি। না রাইসুল, আমি এখানে কাজ করব না। চলেন, আমি আর আপনি অন্য কোনো অফিসে যাই। যেখানে নিচু মনের মানুষ আছে, যেখানে কাজ না করাই ইচ্ছা। রাইসুল সাহেবের জোড়াজোড়িতে আজমাইন ভেতরে গেল। আজমাইনকে স্যার যতগুলো প্রশ্ন করলো সবগুলোর উত্তর দিয়ে দিল। আজমাইন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য পড়াশোনার সাথে সাথে আউট নলেজও ছিল, তাই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছে। আর একটা কথা জেনে রাখবেন, আপনাকে এখানে কোনো কঠিন প্রশ্ন করবে না। তারপর আজমাইন বাইরে চলে এলো। বাইরে এসে আজমাইন দেখলো রাইসুল নেই। রাইসুল তো অসুস্থ ছিল। মিরাজ এখানে বসে আছে। তাহলে কি মিরাজ কিছু করেছে? মিরাজ, রাইসুল সাহেব কোথায়? এখানেই তো ছিল, আর আপনি তো এখানেই ছিলেন। ছিলাম, কিন্তু আমি কিছু করি নাই। রাইসুল দেখলাম যেন কোথায় যেন চলে গেলেন। মিথ্যে বলেন কেন? তাড়াতাড়ি বলেন বলছি, রাইসুল কোথায়? আজমাইন, আমি এখানে। আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। রাইসুল কই? আমি রাসুল। আমাদের একটা প্ল্যান ছিল। আজমাইন তো রাইসুলকে দেখিয়ে অবাক হয়ে গেল। কেমনি কি? রাইসুল কি প্ল্যান ছিল? প্ল্যানটা হলো, আমরা এখানে কাকে চাকরি দিব বা সে কী রকম সেটা তো আমাদের জানতে হবে। যাকে চাকরি দিব তার মেধা কেমন, তার আচার ব্যবহার কেমন, মানুষের সাথে
ভালো ব্যবহার করে কিনা, মানুষের পাশে থাকে কিনা। কিন্তু এমন মানুষ পাওয়া তো অসম্ভব। এতগুলো লোকের মাঝে তাকে কিভাবে খুঁজে পাবো? তুমি নিজেও জানো না তোমার মধ্যে যে এত গুণ আছে, আর আজ এই চাকরিটা আমরা তোমাকেই দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়, আর এগুলো সবাই আমাদের প্ল্যানের মাধ্যমেই করা হয়েছে, আর আমরা তোমাকে এই চাকরিটাই দিতেছি। এবার আজমান বুঝতে পারলো যে রাসেল হলেন এই অফিসের মালিক আর মিরাজ হলেন এই অফিসের কর্মচারী। আর আজমাইন এইগুলো সব সত্যি সত্যি মনে করেছিল। আজমাইন, কালকে সকাল 10টায় অফিস আসবেন। আপনাকে যত কাজ আছে মিরাজ শিখিয়ে দিবে। স্যার, একটা কথা বলতে পারি? আপনি যদি অনুমতি দেন তাহলেই বলবো। বলেন, কি বলবেন? আমার স্যালারিটা কত হবে যদি জানতে পারি তাহলে ভালো হতো। প্রথমে হবে 60,000 টাকা। কাজ যদি ভালো হয় তারপর থেকে টাকা আরও বাড়বে। স্যার, এই কথাগুলি শুনে আজমানের কান্না করে দিল। আজ অনেক কান্না করতে ইচ্ছে করতেছে আজমানের। এটা হলো খুশির কান্না। আজমাইন, কাঁদছেন কেন? খাদবেন না। স্যার, এটা হলো খুশির কান্না। আজ অনেক খুশি, তাই না চাইতেও চোখ দিয়ে কান্না চলে আসছে। তারপর আজমাইন স্যারকে বিদায় দিল। আজ অনেক খুশি, তাই মায়ের জন্য মিষ্টি কিনেই বাসায় যাচ্ছে আজমাইন। মায়ের প্রিয় খাবার হলো মিষ্টি। বাসায় চলে আসলো আজমাইন। দরজায় কড়া নাড়তেছে আজমাইন। মা দরজাই খুলতেছে না। অনেকক্ষণ এভাবে চলে গেল, কিন্তু মা দরজা খুলছে না। আজমানের কাছে বাসার একটা আলাদা চাবি ছিল। আজমাইন চাবি দিয়ে দরজাটা খুলেই ভেতরে ঢুকে দেখে আম্মু অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। মা বলে চিৎকার করতে লাগলো আজমাইন। কিছু প্রতিবেশী আজমাইনকে বলল ডাক্তারের কাছে নিয়ে যেতে। আজমাইন দেরি না করে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আজমানের মাকে হটিতে নিয়ে গেল। আজমান বাইরে বসে আছে। অনেকক্ষণ পরে ডাক্তার বাইরে আসলো। আজমাইনের বাড়ির লোককে আছেন, তাড়াতাড়ি এখানে আসেন। ডাক্তার সাহেব, এই যে আমি। মায়ের কি হয়েছে বলেন? আমার মা কেমন আছে? আপনার মায়ের তো অনেক বড় রোগ হয়েছে, আগে চিকিৎসা করান নিয়ে কেন? স্যার, বুঝলাম না। আমার মায়ের অনেক বড় রোগ মানে? আমার মায়ের তো কিছুই হয়নি। আজ মনে হয় একটু অসুস্থ ছিল, তাই অজ্ঞান হয়ে গিয়েছিল। আপনি তো তাহলে কিছু জানেন না। আপনার মাকে ভালো চিকিৎসা না করালে কিছুদিনের মধ্যে মারা যাবে, আর আপনি কিছুই জানেন না। স্যার, মায়ের কি রোগ হয়েছে যে চিকিৎসা না করালে কিছুদিনের মধ্যে মারা যেতে পারে? আপনার মা ক্যান্সারে আক্রান্ত প্রায় 1 বছর ধরে। কি বলেন স্যার? মা তো আমাকে একবারও বলে নাই। আপনার মায়ের কিছু চিকিৎসা করতে হবে। এখনই 1 লক্ষ টাকা লাগবে। টাকাগুলা 5 ঘন্টার মধ্যে দিতে হবে, না হলে আপনার মায়ের অপারেশন হবে না। স্যার, আপনি অপারেশন শুরু করেন, আমি টাকা নিয়ে আসছি। এখন এতগুলো টাকা কোথায় পাবে আজমাইন? দৌড়ে বাসায় গিয়ে নিজের জমানো টাকাগুলো সব এক করলো। দেখলো এখানে মাত্র 2,000 টাকা। তারপর আজমাইন বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এতগুলো টাকা কীভাবে ম্যানেজ করবে আজমাইন? এমন সময় আজমানের একটু সামনে একটা কার অ্যাক্সিডেন্ট করলো। একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু গাড়িতে তো লোকটি আহত। তাড়াতাড়ি করে লোকটিকে আজমাইন কোলে তুলে হসপিটালে নিয়ে আসলো। সামনে একটা হসপিটাল ছিল। লোকটির রক্তে আজমানের পুরো শরীর ভিজে গেছে, অনেক রক্ত বের হয়ে গেছে। লোকটিকে ওটিতে নিয়ে গেল। এখন আজমাইন কি করবে? একদিকে এই লোকটি, আবার অন্যদিকে আজমানের মা। কি করবে আজমাইন বুঝতেছে না। 1 ঘন্টা হয়ে গেল, এখনও আজমানের কাছে কোনো টাকা নেই। যাও 2,000 টাকা ছিল, সেগুলোও শেষ। তাহলে আজমান এখন কীভাবে তার মাকে বাঁচাতে? আজমানের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আজমান চেষ্টা করবে তাকে মাকে বাঁচানোর। এগুলো ভাবতেছে আজমাইন। একটু পরেই ডাক্তার আজমানের কাছে আসলো। রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। এখন যদি রক্ত না দেওয়া হয় তাহলে রোগীকে বাঁচানো যাবে না। আমাদের হসপিটালে এই রকম কোনো রক্ত নেই যেটা রোগীকে দিব। ডাক্তার সাহেব, কি রক্ত লাগবে আমাকে বলেন, আমি নিয়ে আসছি। এ নেগেটিভ রক্ত লাগবে, 10 মিনিটের মধ্যে আনতে হবে, তাড়াতাড়ি যান। ডাক্তার সাহেব, আমার রক্ত ও নেগেটিভ, আমার রক্ত নিন। না, আপনার রক্ত নিতে পারবো না। এমনিতে আপনার শরীরের রক্ত কম আছে। আপনার শরীর অনেক দুর্বল। আপনার শরীর থেকে রক্ত নিলে আপনার অনেক বড় ক্ষতি হবে। আজমান ডাক্তারের পায়ে পড়ে অনেক মিনতি করলো। ডাক্তার রাজি হয়ে গেল। প্রায় 50 মিনিট লাগবে ব্লাড ট্রান্সফার করতে। মানে তারপর আজমানের কাছে সময় থাকবে 3 ঘন্টা। ডাক্তারের কথা মতো আজমান বেরিয়ে শুয়ে গেল। এভাবেই 50 মিনিট পেরিয়ে গেল। আজমানের শরীর থেকে লোকটির শরীরে ব্লাড ট্রান্সফার হয়ে গেল। আজমানের শরীরটা অনেক দুর্বল লাগছে।
ডাক্তার সাহেব, এখন আমার মায়ের কাছে যেতে হবে। আপনার কি মাথা ঠিক আছে? আপনি এখানে ভালো করে হাঁটতে পারবেন না। এখন আপনি আপনার মায়ের কাছে কিভাবে যাবেন? ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমার এখন যেতে হবে, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার যত বড় ক্ষতি হোক না কেন, আমরা আপনাকে যেতে দিতে পারবো না। আমরা জেনে শুনে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। আঙ্কেল, আমি যদি এখন না যাই তাহলে আমার মা মারা যাবে। প্লিজ আমাকে যেতে দিন। ঠিক বুঝলাম না, তোমার মা মারা যাবে মানে? আঙ্কেল, আমার মা হাসপাতালে আছে, আমার এখনই যেতে হবে, একটু বোঝার চেষ্টা করুন। আপনার মা হসপিটালে আছে মানে? তারপর আজমাইন ডাক্তার আঙ্কেলকে সব কিছু বলে। আজমানের এই কথাগুলো শুনে তো ডাক্তার আঙ্কেল কান্নাই করে দিল। আঙ্কেল আজমাইনকে বলল, এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? আচ্ছা, তোমার মা এখন কোন হসপিটালে আছে? আঙ্কেল, আমাকে যেতে দিন, আমি আপনাকে পরে একদিন সব বলবো। প্লিজ আঙ্কেল। তোমাকে যেতে দেব, আগে বলো তোমার মা কোন হসপিটালে আছে। না বললে যেতে দিব না। আঙ্কেল, আমার মা সিটি হসপিটালে আছে। এখন তো আমাকে যেতে দিন প্লিজ আঙ্কেল, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যাও, তবে সাবধানে যেও। আজমানের শরীরটা অনেক খারাপ লাগছে, ভালো করে হাঁটতেই পারছে না, অনেক কষ্ট হইতেছে আজমানের। কষ্ট করে হলেও তো আজমানের হসপিটালে যেতে হবে। এখনও কোনো টাকার জোগান করতে পারেনি আজমাইন। মায়ের চিকিৎসা কীভাবে করবে বুঝতেছে না। আল্লাহ, তুমি বলে দাও, এখন আমি কি করব? এসব কথা ভাবতে ভাবতে হসপিটালের রুম থেকে বের হলো আজমাইন। এমন সময় একটা মহিলা এসে আজমাইনের শার্টের কলারটা ধরে হাজব্যান্ডকে থাপড়াতে লাগলো। হাজব্যান্ড কিছু বুঝতেছে না, কেন আজমাইনকে এইভাবে মারতেছে। তোর কত বড় সাহস, তুই আমার স্বামীকে 2 টাকার হসপিটালে নিয়ে এনেছিস? আজমান কত কথাই বললো না, দাঁড়িয়ে আছে। আজমানের শরীর এত খারাপ, কথা মুখ দিয়ে বেরই হইতেছে না। লোকটার এত বড় সাহায্য করলাম, আমার নিজের রক্ত দিয়ে লোকটিকে বাঁচালাম, এর প্রতিদান এই দিল। এসব কাণ্ড দেখে ডাক্তার আঙ্কেল আজমাইনের দিকে যায়। এখানে এত ভিড় কেন? সবাই সরেন। আপনি আজমাইনকে মারতেছেন কেন? তো কি করবো, এত বড় বড় হসপিটাল থাকতে আমার স্বামীকে 2 টাকার হসপিটালে নিয়ে এসেছিস? মারবো না তো আদর করবো? আমাদের হসপিটালটা কাছে ছিল, তাই নিয়ে আসছে। যদি বড় হসপিটালে আপনার স্বামীকে নিয়ে যেত, তাহলে আপনার স্বামী এখন উপরে থাকতেন। ছেলেটি যদি ঠিক সময় আপনার স্বামীকে হসপিটালে না নিয়ে আসতো, তাহলে তিনি মারা যেতেন। আর আপনি ছেলেটাকে মারতেছেন। এই ছেলেটি আপনার স্বামীকে না চিনেও নিজের রক্ত দিয়ে আপনার স্বামীকে বাঁচিয়েছে। নিজের মা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সেটার কথা চিন্তা না করে ছেলেটি আপনার স্বামীকে বাঁচিয়েছেন। আর প্রতিদান হিসেবে আপনি ছেলেকে অপমান করলেন। বাহ বাহ, এটাই আপনাদের মানসিকতা? মহিটি নিজের দিকে তাকিয়ে আছে। হাজব্যান্ডের মাথাটা ঘুরঘুর করতেছে, শরীরটা অনেক খারাপ লাগতেছে। একটু পর মাথা ঘুরে পড়ে গেল আজমাইন। আজমাইনের জ্ঞান ফিরে চোখ খুলে দেখে আজমাইন হসপিটালের বেডেই শুয়ে আছে। হাজব্যান্ড কিছু না ভেবে দৌড়ে মায়ের কাছে চলে গেল। সিটি হসপিটালে গিয়ে হাজমাইন নার্সকে তার মায়ের কথা জিজ্ঞেস করলো। হাজমাইন মামা বলে চিৎকার করতে করতে মায়ের কাছে গেল। গিয়ে তো অবাক হয়ে গেল আজমাইন। হাজব্যান্ড গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। মাও হাজব্যান্ডকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হাজব্যান্ড তো ডাক্তারকে কোনো টাকা দেয়নি, তাহলে কীভাবে হাজব্যান্ডের মায়ের চিকিৎসা হলো? হাজব্যান্ড জানার জন্য ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে হাজব্যান্ড আরও অবাক হয়ে গেল, কারণ যেই মহিলাটি হাজব্যান্ডকে মারছিল, হাজব্যান্ড ডাক্তার আঙ্কেলের পারমিশন নিয়ে ভেতরে গেল। মহিলাটি যতক্ষণ ডাক্তারের সাথে কথা বলল, হাজব্যান্ড এখানেই দাঁড়িয়েছিল। হাজব্যান্ডের মায়ের অপারেশন করতে যত টাকা লাগছে সব টাকাই এই মহিলাটি দিচ্ছে। রুম থেকে বের হওয়ার সাথে সাথে হাজব্যান্ড মহিলাটির পায়ে পড়ে কাঁদতে লাগলো। আজমাইন, তুই কাঁদছিস কেন? আপনি আমাকে যেই উপকার করেছেন আমি কোনোদিনও ভুলতে পারবো না। আরে তুমি আমার স্বামীকে বাঁচিয়েছো, আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি, আর এটা তো কিছুই না। আজমাইন, আই এম ভেরি ভেরি সরি। তখন আমার মাথা গরম ছিল, কিছু বুঝতে পারিনি। তোমাকে অনেক মেরেছি, কিছু মনে করো না। আরে আন্টি, সরি বলতে হবে না। আর এখন আপনি যদি আমাকে মেরেও ফেলতেন তাহলে কিছু বলতাম না, কারণ আপনি আমার মাকে বাঁচিয়েছেন। আপনি আমার এত বড় একটা উপকার করলেন যা আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। এগুলো বলে আমাকে আর লজ্জা দিও না। আর এই না আমার বাসার ঠিকানা, তোমাকে আমি আমার বাসায় দাওয়াত দিলাম। আচ্ছা আন্টি। ছেলেটি এত ভালো, আর আমি না বুঝে ছেলেটিকে কত অপমান করলাম, মারলাম। এত বড় ভুলটা কেমন করে করলাম আমি? আজকাল তো এত ভালো ছেলে কোথাও পাওয়াই যায় না।
আজমাইন, এই নাও, এই টাকাগুলো দিয়ে তোমার আম্মুকে ওষুধ কিনে দেবে আর ভালো কিছু কিনা খাওয়াবে। বাকি টাকা তুমি খরচ করো। আর তোমার শরীর তো অনেক খারাপ, তুমি কিছু ওষুধ নিয়ে খেও। আন্টি, আমার এগুলো লাগবে না। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনার এই ঋণ শোধ করার মতো না। এখন আবার এই টাকাগুলো দিচ্ছেন। লাগবে না আন্টি, আপনি নিয়ে যান। তোমার শরীরের কি অবস্থা দেখেছো? বেশি কথা বলো না, টাকাগুলো নাও। আজমাইন আন্টিকে অনেক রিকোয়েস্ট করার পরও আন্টি আজমাইনকে টাকাগুলো দিয়ে চলে গেল। তারপর আজমাইন তার মাকে নিয়ে বাসায় চলে আসলো। আজমাইন মায়ের জন্য রান্না করে মাকে খাইয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে আজমাইন চলে আসলো তার রুমে। আজমাইনের শরীরটা অনেক খারাপ লাগতেছে, তাই কিছু খেয়ে ওষুধ খেয়ে নিল। বিছানায় শুতেই আজমাইন ঘুমিয়ে পড়ল। সকালে উঠে অফিসে যেতে হবে আজমাইনের। ঘড়ি অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠলো আজমাইন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল নাস্তা তৈরি করতে। নাস্তা তৈরি করে মাকে নাস্তা খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। তারপর আজমাইন গোসল করে ভালো পোশাক পরে আম্মুর কাছে গেল। বাবা আজমাইন, এদিকে আসো। মা, ও মা, আজ তো প্রথম দিন অফিসে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করো। আজমাইন মায়ের কাছে গিয়ে দোয়া নিয়ে অফিসে চলে আসলো। অফিসে আসতেই আজমাইনকে সবাই স্বাগতম জানালো। আজমাইন তো অনেক খুশি। তারপর মিরাজ আজমাইনকে তার রুমে নিয়ে গিয়ে আসলো। আপনাদের তো আগেই বলা হয়েছে আজমাইন অনেক বড় একটা পোস্ট পেয়েছে। এভাবেই কিছুদিন চলে গেল। অফিসের সব কলিগ আজমাইনকে তার ভাইয়ের মতো দেখে। আজমাইন তার ভালো ব্যবহারের জন্য সবার মন জয় করে নিয়েছে। তাছাড়াও আজমাইনের কাজের ধরনটা একটু ভিন্ন, তাই অফিসের মালিকও আজমাইনের প্রতি অনেক খুশি। রাইসেল হলো অফিসের ম্যানেজার আর আজমাইন রাইসেলের পরের পোস্টটাই পেয়েছে। দেখতে দেখতে কেটে গেল 3-4 মাস। অফিসের নতুন ম্যানেজার বদলি হয়েছে। রাইসেলের জায়গায় মনে হয় অফিসের মালিকের মেয়ে বসবে, কিন্তু মেয়েটি একটু বদমেজাজি। শুনেছি শুধু শুধু বকাবকি করে, কাউকে নিন্দা করা ঠিক না। আজমাইনের কাজ আজমাইন করতেছে। আজমাইন বসে বসে সুন্দর করে নিজের কাজ করতেছে। একটু পর অফিসের বসের মেয়ে আসছে। সবাই ম্যামকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানাচ্ছে। আজমাইনও তাদের সাথে ফুল দিয়ে ম্যামকে স্বাগতম জানালো। ম্যাম তার রুমে গিয়ে বসে আছে। মিরাজ সবার সাথেই ম্যামের পরিচয় করিয়ে দিল। তারপর ম্যাম চলে গেল তার রুমে। চলে আসলো। একটু পর ম্যাম আজমাইনকে ডাক দিল। আজমাইন তাড়াতাড়ি করে ম্যামের কাছে গেল। জি ম্যাম, বলেন। আপনি কি অফিসের ডিসিপ্লিন সম্পর্কে জানেন না? আপনাকে নতুন করে বলে দিতে হবে নাকি? ম্যাম, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি জানেন না কেবিনে আসতে গেলে যে পারমিশন নিতে হয়? অশিক্ষিত কোথা থেকে আসে যে এগুলো বুঝি না। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মাথায় ঢুকিয়ে নেবেন, আর কোনো সময় যেন ভুল না হয়। যদি ভুল হয়েছে তাহলে খবর আছে। আচ্ছা ম্যাম, আর হবে না। আজকে যে কাজগুলো করে নিয়ে আসছেন সেগুলো আমাকে দেখান। ম্যাম, আমি নিয়ে আসছি। সারাদিন যত কাজ করেছিল সব কাজের ফাইল ম্যামকে দেখালো আজমাইন, কিন্তু ম্যাম ফাইলগুলো দেখিয়ে রাগে সব ফাইল টুকরো টুকরো করে আজমাইনের মুখে ছুঁড়ে মারল। এইগুলো দেখে আজমাইনের চোখে জল চলে আসলো। সারাদিন এত কষ্ট করে কাজগুলো করলো, শেষ পর্যন্ত ফাইলগুলো ছিঁড়ে ফেললো। এগুলো কোনো কাজ? সারাদিন এই কাজ করছেন, একটা কাজও ভালো হয় নাই। এই জন্য আপনাকে এত টাকা বেতন দেওয়া হয়? আমি আজকেই বাবাকে বলে আপনাকে কাজ থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। সরি ম্যাম, আর হবে না। আমি ভালো করে কাজগুলো করে নিয়ে আসছি। প্লিজ আপনি স্যারকে কিছু বলবেন না। দরকার পড়লে সারা রাত কাজ করব। আচ্ছা, একটা সুযোগ দিচ্ছি। যদি কালকে কাজ ভালো না হয়েছে তাহলে আপনাকে আর আমরা কাজে রাখতে পারবো না। 80,000 টাকা বেতন দিয়ে যদি কাজ ভালো না পাই তাহলে আমাদের কাজ করে লাভটা কি? যান এখান থেকে। আজমাইন চোখ মুছতে মুছতে কেবিন থেকে বাইরে চলে আসলো। আজমাইন মন খারাপ করে বসে এলো। আজমাইন আগে কেউ এত খারাপ কথা বলে নাই। আজমাইন চোখ মুছে আবার মন দিয়ে কাজ করতে লাগলো। একটু পর ম্যাম আবার আজমাইনকে ডাক দিল। মে আই কামিং ম্যাম? ইয়েস, কাম ইন। জি ম্যাম, বলেন। আমার আর আপনার স্যারের জন্য পিৎজা নিয়ে আসেন তো। সরি ম্যাম, বুঝি নাই। হামিদ চাচাকে ডাক দেবো? কি বলছি শুনতে পারেন নাই? আপনি গিয়ে পিৎজা নিয়ে আসবেন। সরি ম্যাম, আমি তো কাজ করছিলাম, আর আমার কাজ তো এটা না। পেপারে কি লেখা ছিল ভালো করে দেখেন নাই? এই অফিসের যে কোনো কাজের জন্য আপনাকে নিয়োগ দিতে পারি। জি ম্যাম, ছিল, তাই বলে এত কথা বলেন কেন? আমি আপনাকে এখন এই পোস্টে নিয়োগ করলাম। এখন যান, আর বেশি লেট যেন না হয়,
10 মিনিটের মাঝে আসবেন। হাজমান আর কিছু না বলেই পিৎজা আনতে চলে গেল। হাজমাইন পিৎজা কিনে অফিসে আসতেছে। অনেক লেট হয়ে গেছে। হাল্লাই জানে অফিসে গেলে হাজব্যান্ডকে কী কী সহ্য করতে হবে। এই কথাগুলো ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ একটা বাইক এসে হাজব্যান্ডকে ধাক্কা দিয়ে দিল। এতটা ব্যথা পায়নি বাইকটা, সাইডেই কাটে চলে গেল। হাজব্যান্ড রাস্তায় পড়ে গেল। সারা শরীরে কোনো ব্যথাই পায়নি, শুধু পায়ে ব্যথা পাইছে, ভালো করে হাঁটতেই পারছে না। হাজব্যান্ডের হাত থেকে পিৎজাটা পরেই নষ্ট হয়ে গেল। অফিস থেকে আসার সময় ওয়ালেটটাও নিয়ে আসেনি হাজব্যান্ড। এখন কি করবে হাজব্যান্ড? মাথায় কিছুই আসতেছে না। একে তো অনেক লেট হয়ে গেছে, তারপর আবার পিৎজা নিয়ে আসেনি। পায়ে চোট পাইছে, এটা নিয়ে কোনো চিন্তা টেনশন করে না। টেনশন তো ম্যামের এক গাদা বকা শুনতে হবে। হাজব্যান্ড বুকে সাহস নিয়ে অফিসে গেল। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। অফিসে গিয়ে ম্যামের ক্যাবিনের সামনে গেলেও হাজব্যান্ড কার সাথে যেন কথা বলতেছে। ম্যাম কথা বলতেছে, এখন যাওয়াটা ঠিক হবে না। হাজব্যান্ডের তাই বাইরে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। আমি আগে কখনো কারোর সাথে ব্যবহার খারাপ করি নাই। তোমার জন্য ওই ভালো ছেলেটাকে কত খারাপ খারাপ কথা বলছি, অপমান করছি। আমি কিচ্ছু জানি না। আমাকে কিছুদিনের মধ্যেই তোমার অফিসের ওই পোস্টটা দেবে, না হলে সবাইকে ভিডিওটা ভাইরাল করে দেব। দেখো, তুমি আমার সাথে এরকম করো না। ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আমার মরা ছাড়া কোনো কিছু করার থাকবে না। প্লিজ, তুমি আমার সাথে এরকম করো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর আমি তো ছেলেটিকে এখান থেকে সরানোর জন্য পুরোপুরি চেষ্টা করছি। তোর ভালোবাসা তোর কাছেই রাখ। আমি লাস্ট বারের মতো বলছি, 2 দিনের মধ্যে আমাকে চাকরিটা দিবি, না হলে বুঝতেই তো পারতেছিস আমি কি করব। আর তাড়াতাড়ি ছেলেটিকে সরিয়ে দে। তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার সাথে এত খারাপ আচরণ করছো কেন? আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি তো কত কষ্ট করেছো, তাহলে এখন এমন করছো কেন? আমার মুখে কি লেখা আছে আমি বোকা? আমি শুধু টাকাকে ভালোবাসি, তোকে না। ওকে, আমার শুধু টাকা চাই, যা শুধু শুধু তোর কাছে ছিল। তাই আমি এত অভিনয় করেছি। আর এটা জেনে রাখ, রাশেদ কখনো টাকা ছাড়া কিচ্ছু করে না। আর একবার মনে করিয়ে দিতেছি, তুই 2 দিনের মধ্যেই আমাকে চাকরিটা দিবি। এই কথাগুলো শুনে ম্যামের হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। এখন আজমাইনের যাওয়াটা ঠিক হবে না, তাই আজমাইন গিয়ে তার টেবিলে বসে গেল। স্যার, আপনাকে ম্যাম ডাকছে। জি আসছি। আজমাইন ম্যামকে কীভাবে সাহায্য করবে বুঝতেছে না। হাজব্যান্ড যদি এই চাকরিটা ছেড়ে দেয় তাহলে ম্যামের ভালো হবে, কিন্তু এত ভালো চাকরিটা ছাড়া ঠিক হবে না। আজমাইন ভাবতেছে চাকরিটা ছেড়ে দিবে, কারণ এই অফিস থেকেই এতদিন ধরে কাজ করতেছে। হাসতার সেই অফিসের বসের মেয়ে এত বড় একটা বিপদ, যদি আজমাইনের জন্য বিপদটা কেটে যায় তাহলে তো হাজব্যান্ড সব করতে রাজি। আজমাইন ম্যামের কাছে গেল। মে আই কামিং ম্যাম? ইয়াস, কাম ইন। জি ম্যাম, আমাকে বলেন কি করতে পারি? কিছু করতে হবে না, এখানে বসো, তোমাকে কিছু কথা বলার আছে। জি ম্যাম বলেন। আই এম রিয়েলি সরি আজমাইন। ম্যাম হ্যাঁ, আপনি আমাকে সরি বলছেন কেন? তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য। ম্যাম আমি কিছু মনে করি নাই। ম্যাম আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। বলো, কি গুড নিউজ? আমি আর চাকরিটা করব না। আমার একটা সমস্যা হয়েছে, তাই চাকরিটা করতে পারবো না। ম্যামের মুখে একটু হাসি ফুটলো। এটা দেখে আজমাইনের অনেক ভালো লাগলো। কেন চাকরিটা করবে না? তুমি চাকরি না করলে তো আমাদের অফিস পথে বসে যাবে। আর কি সমস্যা হয়েছে আমাকে সত্যি করে বলবে? ম্যাম আমার থেকে ভালো কাউকে নিশ্চয়ই পাবেন। ম্যাম আসলে বলো, কি সমস্যা হয়েছে? সত্যি করে বলবে কিন্তু। ম্যাম আমি যখন অফিসে এসে আপনার কেবিনে যাব তখন আপনি ফোনে কথা বলছিলেন, আর আমি না চাইতেও আমার কানে সবগুলো কথা পৌঁছে গেছে। আমি এই অফিসে নুন খেয়েছি, তাই আমি চাই না আমার জন্য এই অফিসের কারো কোনো ক্ষতি হোক। আমার জন্য যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই আমি ডিসিশন নিয়েছি আমি আর চাকরিটা করব না। তোমাকে যে মা গর্ভে ধারণ করেছে, সত্যি সেই মাকে হাজার হাজার স্যালুট, যে তোমার মতো একটা সন্তান জন্ম দিয়েছে। তুমি সবার ব্যাপারে কত কিছু ভাবো, আর আমি তোমাকে কত অপমান করেছি, কষ্ট দিয়েছি। আমি কতটা খারাপ, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। ছি। ম্যাম আপনি অনেক ভালো, নিজেকে ভুল বুঝবেন না। ম্যাম আমি কালকে এসে রেজিগনেশন পেপারটা নিয়ে যাব। আসি ম্যাম। আজমাইন। জি ম্যাম। তোমার পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছো কেন? কিছু হয়নি ম্যাম। আচ্ছা,
এখানে বসো, আরও কিছু কথা আছে তোমার সাথে। জি ম্যাম, বলেন আর কি বলবেন। তোমাকে এই অফিস থেকে যেতে হবে না। দেখেন ম্যাম, আমি চাই না আমার জন্য কারো কোনো সমস্যা হোক। আমার জন্য যদি কারো কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। এটা আমার আদেশ, আর বসের আদেশ মানতেই হবে। ম্যাম, আমি এটা মানতে পারবো না। তুমি বসের আদেশ অমান্য করবে? ম্যাম, বসের আদেশ যদি ভুল হয় তাহলে আমি অমান্য করতেই রাজি। আচ্ছা, ওয়েট করো, তুমি তো থাকবেই না, তাই তোমাকে আর কষ্ট করে অন্যদিন রেজিগনেশন পেপার নিতে হয় না। এখনই দিচ্ছি, 30 মিনিট বসো। আচ্ছা ম্যাম। ম্যাম চলে গেলেন রেজিগনেশন পেপার আনতে। আজমাইন মনের কষ্টেই কান্না করতেছে। এতদিন ধরে কাজ করতেছে, আজমাইনের মন তো একটু খারাপ হবেই। 30 মিনিট পর ম্যাম আসলো। ম্যামকে দেখে আজমাইন চোখের জল মুছে ফেলল। কি হলো আজমাইন, কাঁদছো কেন? আরে না ম্যাম, আমার চোখে পোকা পড়ছে, তাই চোখে জল টলমল করছে। আচ্ছা, এসব কথা বাদ দাও এখন। এই নাও রেজিগনেশন পেপার, আর সাইন করো। তুমি তো আর কোনোদিন এই অফিসের চাকরি করবে না। আজমাইন রেজিগনেশন পেপারটা পড়ে স্বাক্ষর করতে লাগলো। অনেকগুলো পৃষ্ঠা, তাই সবগুলো না পড়েই স্বাক্ষর করতে লাগলো আজমাইন। সবগুলো স্বাক্ষর করা শেষ হলে ম্যামের কাছে রেজিগনেশন পেপারটা দিল আজমাইন। ম্যাম পেপারটা নিয়ে প্রথম দিকের কিছু পৃষ্ঠা ছেড়ে ফেলে দিল। ম্যাম এটা কী করলো? আজমাইন কিছুই বুঝতেছে না। এটা কি করলেন ম্যাম? এখন এটা পড়ো। বাকি যে পৃষ্ঠাগুলো ছিল সেগুলো পড়তে বলতেছে। আমি আজমাইন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবেই এই ডকুমেন্টে স্বাক্ষর করতেছি যে আজমাইন যদি কোনো দিন কোনো কারণে এই অফিস থেকে রেজিগনেশন নিতে চায় তাহলে হাজব্যান্ডকে নগদ অর্থ 5 লক্ষ টাকা দিয়ে রেজিগনেশন পেপার নিতে হবে এবং আজমাইন রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত ছাড়পত্র নিতে পারবে না। যদি অফিসের মালিক আজমাইনকে রেজিগনেশন পেপার দেয় তাহলে একমাত্র অফিস ত্যাগ করতে পারবে, না হলে নগদ 5 লক্ষ টাকা দিতে হবে। আর আজমাইনকে অফিসের যে কোনো পরিস্থিতিতে যে কোনো পোস্টে নিয়োগ দিতে পারে। এ তো বিনা মেঘেই আজমাইনের উপর বজ্রপাত পড়ল। নগদ 5 লক্ষ টাকা কোথায় পাবে আজমাইন? ম্যাম আজমাইনের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো? আজমাইন আরও ম্যামের ভালো চাইল, কিন্তু ম্যাম নিজের বিপদ ডেকে আনতেছে। ম্যাম, এটা আপনি কি করলেন? আমি আপনার ভালোর জন্য চাকরিটা ছেড়ে দিতে চাইছিলাম, আর আপনি তো এই কাজ থেকে তাড়ানোর জন্য কত কিছু করেছেন। এখন আমি যেতে চাই না, আপনি আমাকে জোর করছেন। আমি এতদিন তোমার সাথে যা করেছি সব কিছুর জন্য সরি। আমি তোমাকে কতটা কষ্ট দিচ্ছি, তাও তুমি সব সহ্য করে এই অফিসে আছো। অন্য কেউ হলে ওই দিনই অফিস ছেড়ে দিত। আর আমি অনেক ভেবে দেখলাম। কি ভেবে দেখলেন ম্যাম? আমি তোমার সব ফাইল ভালো করে দেখেছি। তোমার কাজের মার্কেট অনেক ভালো, আর ওই দিন তোমার যে ফাইলগুলো ছিঁড়েছি সেই কাজগুলো অনেক ভালো হয়েছিল, কিন্তু আমি তাও তোমাকে অনেক বকা দিয়েছি। আরে ম্যাম, এসব কথা বাদ দিন তো। আমি আরও ভাবলাম তোমার জন্য আমাদের অফিসের এত নাম ডাক, আর তোমাকেই যদি তাড়িয়ে দিই তাহলে তো আমাদের অফিস পথে বসবে। আর আমি চাই না আমার একটু ভালো থাকার জন্য আমার বাবার অফিসের এত বড় ক্ষতি হোক। তাই আমার যা কিছুই হয়ে যাক, আমার জন্য এই অফিসের এতটুকুও ক্ষতিও হতে দিব না আমি। যতদিন আমার শরীরে রক্ত থাকবে ততদিন আমি এই অফিসের কিছু হতে দিব না। কিন্তু ম্যাম, তাহলে তো আপনার ক্ষতি হবে। আমার ক্ষতি, তাও যেন আমাদের অফিসের কোনো ক্ষতি না হয়। আচ্ছা ম্যাম, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বলো, কিছু মনে করব না। আপনি যদি চান তাহলে আমরা আপনার সমস্যার সমাধান করতে পারি। সত্যি তুমি আমাকে সাহায্য করবে? ম্যাম, সাহায্য করব। আপনার বাবা আমাকে নিজের ছেলের মতো দেখে, সেই হিসাবে তো আপনি আমার বোন। আমি কারোর বোন না, ওকে? আমার একটাই ভাই, সেটা দেশের বাইরে লেখাপড়া করে। আর তোমাকে যে আমি কী দিয়ে ধন্যবাদ দিব কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার মতো ছেলে যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে এই সমাজটা সার্থক হতো না। অসহায় মানুষদের আর কোনো কষ্ট থাকে না। ম্যাম, কাজের কথায় আসেন, এই কথাগুলো বলে সময় নষ্ট করছেন কেন? এখন কি আমাকে সাহায্য করবে না অফিসের কাজ করবে? এখন কিন্তু অফিসের আবার একটু বেশি চাপ। ম্যাম, আমি যতদূর জানি ছেলেটি আপনাদের যত তাড়াতাড়ি পারবে ক্ষতি করার চেষ্টা করবে, তাই আমি আপনাকেও সাহায্য করব, কাজও করব। আপনাকে দিনের বেলা যতটা সময় দেওয়ার দেব, তবে রাতে অফিসের কাজ করব। তাহলে আপনাকেও
ছেলেটার হাত থেকে মুক্ত করতে পারবো আর অফিসের কাজও করতে পারবো। কিন্তু এতে তো তোমার ক্ষতি হবে। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এত তাড়াতাড়ি কিছু হবে না। এখন ছেলেটার কথা বলেন ম্যাম। ছেলেটির নাম নাসান, কিন্তু নাসান একটু অন্যরকম মেধাবী। আমি এমনিতে কোনো ছেলেকে পাত্তা দিতাম না, কিন্তু নাসান তার কথা দিয়ে কেমন যেন আমাকে কাছে টেনে নিত। নাসানের কোথায় যেন এক অন্যরকম মায়া জড়িয়ে থাকতো। কিন্তু আমি নাসানের মধ্যে যা খুঁজে পেতাম তার কোনো ছেলের কাছে খুঁজে পাইনি। তবুও আমি তাকে পাত্তা দিতাম না, নিজের মনটাকে শক্ত রেখেছিলাম। কিন্তু নাসান আমার জন্য যা যা করেছে, তারপরে আমি আর নাসানের থেকে দূরে থাকতে পারিনি। আমার জন্য দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কোনো ছেলে যদি আমাকে ভুলে কোনো ডিস্টার্ব করতো, তাহলে নাসান তাকে উচিত শিক্ষা দিত। আমার জন্য নিজের হাত কেটে নাম লিখেছিল। একজন ছেলে যদি একটা মেয়ের জন্য এত কিছু করতে পারে, তাহলে কি কোনো মেয়েকে না ভালোবেসে থাকতে পারে? তারপর আমি নাসাদের প্রেমে পড়ে যাই। আমাদের ভালোবাসা অনেক ভালোই চলছিল, আমাকে অনেক কেয়ার করতো, আমার জন্য পুরোই পাগল ছিল। কিন্তু 5-6 মাস যাওয়ার পর নাসান আমাকে একটা হোটেলে নিয়ে গেল, বলল আমাকে একটা সারপ্রাইজ দিবে। আমিও উৎসাহিত হয়ে নাসানের সাথে গেলাম। তারপর আমি নাসানের সাথে হোটেলে গেলাম। নাসান আমার জন্য সুন্দর করে রুমটা সাজিয়েছিল। ওই দিন নাকি নাসানের জন্মদিন ছিল, আর সেই জন্মদিনটা নাসান আমার সাথে, শুধুই আমার সাথে সেলিব্রেট করতে চাইছিল। ওহ, ম্যামের নামটি আপনাদের বলতেই তো ভুলে গেছি। ম্যামের নাম হলো ভূমি চৌধুরী। তুমি আমার জন্য এত কিছু করছো? এটা তো কিছুই না, যদি কোনো সময় সুযোগ আসে তাহলে তোমার জন্য নিজের দেহটাও ত্যাগ করে দেব। দেখো, এসব কথা বলো না। তুমি মারা গেলে আমার কি হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তার জন্য নিজের প্রাণটাও দিতে প্রস্তুত। বললাম না এসব কথা বলবে না। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে এমন কথা শুনে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আর আজকে তোমার জন্মদিন, তাই এসব অলক্ষণে কথা বলবে না। চলো আমরা কেক কাটি। তারপর আমি আর নাসান মিলে কেক কাটলাম। দুজনে অনেক আনন্দ করলাম। তখন মনে হয়েছিল নাসানের সাথে কাটানো সবগুলো মুহূর্ত আমার কাছে মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে। আমি নাসানকে জড়িয়ে ধরে কপালে চুমু দিলাম। সরি নাসান জান আমার, আমি তো জানতাম না আজকে তোমার জন্মদিন, তাই কিছু নিয়ে আসতে পারিনি। তুমি আমার সাথে চলো, তোমাকে একটা সুন্দর দেখে গিফট কিনে দিব। আমার কোনো গিফট লাগবে না, তুমি তো আমার সবচেয়ে বড় গিফট। তোমাকে পেলে আর কিচ্ছু চাই না, তুমি আমার সব, বুঝলে? আচ্ছা আজমাই, তুমি বলো, এইসব এমন কথা বললে কোনো মেয়েটা পারবে নিজেকে আটকে রাখতে? নাসান এমন এমন কথা বলতো যেগুলো গিয়ে কলিজায় লাগতো। তারপর কি হলো ম্যাম? তারপর নাসান একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে এলো। ভূমি, চলো আমরা একটু ড্রিঙ্কস পান করে আমার জন্মদিনটা সেলিব্রেট করি। নাসান, এগুলো কি? তুমি তো জানো আমি এগুলো খাই না, তারপর তুমি এগুলো কেন নিয়ে আনছো? আর তুমিও খাবে না, ওকে? যাও বাইরে ফেলে আসো, আমি বাসায় যাব। আজকে আমার জন্মদিন, তাই একটু মজা করার জন্য এনেছিলাম। আচ্ছা, তুমি যখন চাইতেছো না তখন আমি ফেলে দিয়ে আসতেছি। নাসানকে মনে হয় অনেক বেশি বুকে ফেললাম। এভাবে রিয়েক্ট করাটা ঠিক হয়নি আমার। একদিন তো খাবই। ওই নাসান, শোনো। তুমি একটু বসো, ড্রিঙ্কটা রেখে আসতেছি। না, ড্রিঙ্কস রেখে আসতে হবে না, আমি খাবো। থাক, আমার জন্য খেতে হবে না। তোমার জন্য খাবো না তো আর কার জন্য খাবো? তুমি একটা গ্লাস নিয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি গ্লাস নিয়ে আসি। তারপর নাসান গ্লাস আনতে গেল। নাসান গ্লাস নিয়ে আসলো। আমরা দুজন মিলে অনেক ড্রিঙ্কস করলাম, কিন্তু হঠাৎ আমার ঘুম ঘুম পেল আর আমি ঘুমিয়ে গেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমি নাসানের বুকের উপর শুয়ে আছি। আমার শরীরে কোনো কাপড় ছিল না। আমি তাড়াতাড়ি করে কাপড় পরে নিলাম। তখন জানো আজমাইন, আমার নিজের উপর নিজের ঘেন্না হতে লাগলো যে এটা আমি কী করলাম। রাতে এত বেশি ড্রিঙ্কস করাটা আমার ঠিক হয়নি। আমি কি করব বুঝতে পারছি না। মা বাবা যদি জানে তাহলে আমার কি হবে? আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। আমি নাসানকে ডাক দিলাম, নাসান ও
ওই নাসান, নাসান ঘুম থেকে উঠো। নাসান ঘুম থেকে উঠে আমার নিজের চোখের জল ধরে রাখতে পারছি না। এটা আমি কি করলাম? আমার চরিত্রে একটা কলঙ্ক লাগিয়ে দিলাম। কি হয়েছে বলো? নাসান, আমরা সারা রাত কী করছি? কেন, তোমার কিচ্ছু মনে নেই? আমি তোমাকে মানা করার পরেও তুমি আমাকে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে। তারপর তুমি আস্তে আস্তে আমার কাছে আসলে। আমি তোমাকে অনেকবার মানা করেছিলাম, কিন্তু তুমি কিছুই শোনোনি। আমার কাছে এসে আমার ঠোঁট জোড়ে দখল করে নিয়েছিলে। আমি নিজেকে অনেকবার ছাড়ানোর ট্রাই করেছি, কিন্তু তুমি আমাকে এমনভাবে ধরে রাখছিলে যে আমি অনেক চেষ্টা করেও নিজেকে সরাতে পারিনি। এখানেই শেষ না। ছি, আমি কতটা খারাপ, নিজেকে শেষ করে দিতে মন চাইছে। আর কি কি করছি তোমার সাথে? তারপর তুমি আমাকে বিছানায় শুইয়ে দিলে। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করলে তুমি আমাকে ধমক দিয়ে আবার শুয়ে দিতে। তারপর যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। কি কি দেখছো বলো না? তুমি আমার পরনের একটা একটা করে সব কিছু খুলে ফেললে। তারপর একটা একটা করে তোমার পরনের সব কিছু খুলে ফেলেছ। আমি তোমাকে অনেকবার আটকানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো কোনো কথাই শোনোনি। তারপর আর কি, আমার সব শরীর দখল করে নিলে। আমি পারতেছিলাম না, তাও তুমি আমাকে জোর করে আদায় করে নিলে। দেখো আমার শরীরে কি অবস্থা করেছো। একদিনেই আমার অর্ধেক শরীর কমিয়ে দিয়েছ। এমনভাবে কি কেউ কাউকে করে? তুমি একটা পাগল। আল্লাহ গো, আমি কতটা খারাপ হয়ে গেছি। আমি কোন মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করছি? এই পাপের মুখ দিয়ে আল্লাহর উচ্চারণ করছি। নাসান, আমাকে বিয়ে করবে প্লিজ? কি বলো? এইগুলো এখন বিয়ে করব কেন? আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে তো এইগুলো হয়। তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তো বিয়ে করলে কি হবে? আর আমরা তো প্রাপ্তবয়স্ক। চলো আমরা বিয়ে করে ফেলি, তারপর আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। আমার কথা শুনে নাসান হাসছে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। মানে আমি একটা সিরিয়াস ম্যাটার নিয়ে ডিসকাস করছি আর নাসান হাসতেছে। নাসান, তোমাকে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে প্রশ্ন করছি, উত্তর দাও। তুমি এভাবে হাসছো কেন? তুই কে? মানে তোমার হঠাৎ কি হলো? তুমি আমার সাথে এমন করছো কেন? তুই কে যে আমি তোকে বিয়ে করব? এগুলোর মানে কি নাসান? আমি কে মানে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। কে তোকে ভালোবাসে? আমি তোর মতো মেয়েকে ভালোবাসবো? এগুলো কি বলছো নাসান? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। হঠাৎ বলছো আমি কে, আবার বলছো তুমি আমাকে ভালোবাসো না। তোমার কি কিছু হয়েছে নাসান? দেখি তো। না, তোমার কিছু হয় নাই। তাহলে এমন করছো কেন? আমার শরীর একদম ঠিক আছে, আর তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। থ্যাংক গড, তুমি ঠিক আছো, তোমার কিছু হয় নাই। কি সারপ্রাইজ নাসান? এত উত্তেজিত হইও না, নিজেকে সামলাও, ওকে? বলো নাসান, কি সারপ্রাইজ? আমি তোমাকে তো কোনোদিন ভালোই বাসিনি। মানে কি নাসান, কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমাকে ভালোবাসিনি, তোমার টাকাকে ভালোবাসছি। তোমার মতো শত শত মেয়ে আমার পেছনে ঘোরে, ওকে? এই কথা শুনে আগে ভূমির মৃত্যু হলো না কেন? নাসানের কথা শুনে ভূমির পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। নাসান ভূমির সাথে এত বড় বিশ্বাসঘাতকতাটা করতে পারলেও নাসানের জন্য ভূমি ভালোবাসার তো কমতে ছিল না। তাহলে এটা কেন করলো নাসান? ভূমি এগুলো ভাবতে থাকে। নাসান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে বাঁচবো না আমি। এগুলো আমি শত শত মেয়ের থেকে মুখ থেকে শুনি, ওকে? আমার শুধু চাই টাকা আর টাকা। ছি 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 ছি, আমি এতদিন কার সাথে প্রেম করছি? আমি যদি জানতাম তুই এমন, তাহলে জীবনেও তোর সাথে প্রেম করতাম না। আর তুই যে আমার সাথে রাতে যে আচরণগুলো করেছিস, এগুলো কি সব মিথ্যা? সব মিথ্যা। আমি আজ পর্যন্ত যতগুলো মেয়ের সাথে এরকম করেছি সবগুলো মিথ্যা। আল্লাহ, আমার মতো কত মেয়ের জীবন যে নষ্ট করছে নাসান, জানো? আমি নিজেই নিজের কাছে এত লজ্জিত। এই মুখ নিয়ে আমি কীভাবে বাসায় যাব? আমি আর নিজের জীবন রাখবো না। এই জীবন রেখে আর কী হবে? তাই আমি টেবিলে থাকা ছুরিটা নিয়ে নিজের গলায় লাগাতে গেলাম। এমন সময় নাসানের ফোন থেকে একটা ভিডিও চালু করলো। রাতে নাসান আমাকে চোরাচুরি করেছে, আর নাসান বলছে আমি নাকি করেছি। তুই যদি সুইসাইড করিস তাহলে এটা আমি ভাইরাল করে দেব। তুই তো মারা যাবি, বাট তোর মা বাবার কী হবে এটা একবার ভাব। তুই যদি সুইসাইড করিস তাহলে তোর মা বাবা শেষ। তুই এখন সুইসাইড করতে পারবি না, কারণ তুই এখন জানিস তুই সুইসাইড করলে কি হবে। তাই আমি যা যা বলবো তাই করবি।
তুই এত খারাপ আমি আগে কখনো বুঝতে পারিনি। কেন তুই এরকম করেছিস? তুই বললে তো আমি আমার জানটাও দিয়ে দিতে পারতাম। তাহলে শুধু শুধু মেয়েদের সাথে এত খারাপ খারাপ কাজ করিস কেন? তোর এত বোঝা লাগবে না, আমার শুধু টাকা চাই, প্রচুর টাকা লাগবে। এখন থেকে তুই আমাকে টাকা দিবি, যত টাকা চাইবো তত টাকাই দিবি, না হলে এই ভিডিও ভাইরাল। আমি নাসানের পায়ে পড়ে গেলাম, অনেক মিনতি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমাকে লাথি দিয়ে ফ্লোরে ফেলে দিল। তারপর থেকে কিছুদিন পর পর আমার কাছে 50,000, 20,000, 10,000 করে টাকা নিতে লাগলো। আমিও দিতে বাধ্য থাকতাম, নাহলে তো আমার বাবার এত বড় বিজনেস ধ্বংস করে দিত। এখন বলে তুমি যেই পোস্টে আছো সেই পোস্টটা তাকে দিতে হবে, তাই আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করছি। আমাকে ক্ষমা করে দিও আজমাইন। কি বলেন ম্যাম? ছেলেটা এত পরিমাণ খারাপ? একটা ছেলে কিভাবে এত খারাপ হতে পারে? এই কথাগুলো শুনে আজমাইনের অনেক খারাপ লাগছে। এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে নাসান। একটা মেয়ের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ এটা একটা মেয়েই বলতে পারে। তাই আজমাইন প্রতিজ্ঞা করলো আর কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করতে দিবে না। নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে আজমাইন। ম্যাম, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। ওই ছেলেটাকে উচিত শিক্ষা দিতে হবে, নাহলে আপনার মতো আরও শত শত মেয়ের জীবন নিয়ে খেলা করবে। এখন আপনি কি চান? আপনার মতো ওই মেয়েগুলো এই নিকৃষ্ট নাসানের শিকার হোক? আপনি তো বুঝতেই পারছেন আপনার কি অবস্থা করছে। সত্যি আজমাইন, তুমি আমাকে সাহায্য করবে? তুমি সাহায্য করলে অনেক উপকার হবে, আর আমার মতো শত শত মেয়ের জীবন নিয়ে আর খেলতে পারবে না। ম্যাম, আমি আপনাকে সাহায্য করব। আমার জীবন দিয়ে হলেও আমার বোনকে আমি রক্ষা করব। সত্যি আজমাইন, তুমি অনেক ভালো। তোমার মতো ছেলে কোটিতে একটাও হয় না। তুমি যেভাবে অন্য মেয়েদের নিজের বোন ভেবে নিয়েছো, সত্যি এটা আজকাল কেউ ভাবতে পারে না। যদি তোমার মতো সব ছেলেরাও ভালো হতো তাহলে আমার মতো শত শত মেয়ের জীবন নষ্ট হতো না। ম্যাম, আমাকে এভাবে বলেন না। আমার মতো কত ভালো ভালো ছেলে এদেশে আছে। এসব কথা এখন বাদ দেন। তাহলে এখন বলো তোমার প্ল্যানটা কি? ম্যাম, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। মাত্র তো 10টা বাজে, প্ল্যানটা বলে যাও। ম্যাম, আমার মা বাসায় একা আছে, আমার যেতে হবে, নাহলে টেনশন করবে। মায়ের মন বুঝতেই তো পারেন। আর প্ল্যানটা কালকে বলবো, ওকে? আচ্ছা চলো, আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিচ্ছি। না ম্যাম, লাগবে না, আমি যেতে পারবো। আর আমার এসব করে চলতে ভালো লাগে না। একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। রিক্সা দিয়ে বাসায় যাবে? আমিও যাব। আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমার রিক্সাতে চড়তে অনেক ভালো লাগে। তারপর আজমাইন একটা রেস্টুরেন্টে গিয়ে মায়ের জন্য এবং নিজের জন্য কিছু খাবার কিনে বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল বাজালো। একটু পরে একটি মেয়ে এসে দরজাটা খুলে দিল। মেয়েটিকে দেখে তো আজমাইন অবাক হয়ে গেল। আপনি কে? আর এখানে কি করেন? আপনাকে বলতে হবে নাকি আমি এখানে কি করি? আপনি জানতো এখান থেকে কোথা থেকে আসে যে এগুলো বুঝি না বাপু। আজমাইনের ঘর, আজমাইনকে এই বলতেছে। আজমাইন কে? মেয়েটা কি পাগল নাকি? আমার ঘর আর আমাকে বলছেন আমি কে? আমার আপনাকে প্রশ্ন করা উচিত, আপনি কে? তুমি আজমাইন? তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে তো চিনতেই পাচ্ছি না। আপনি সরুন তো, আমাকে মায়ের কাছে যেতে দিন। তারপর মেয়েটি সরে গেল। আজমাইন তার মায়ের কাছে চলে আসলো। আজমাইনে টেনশন হচ্ছে, মায়ের কিছু হলো নাকি। মা, মা, ও মা, কই তুমি? এদিকে এসো তো। কি হলো? চিল্লাচিল্লি করছিস কেন? মা, এই মেয়েটা কে? আমাকে বলছে আমি কে। তোর মনে নেই আজমাইন? তোর রমজান কাকার মেয়ে, মানে তোর কাকাতো বোন। মা, আমার তো কিছু মনে পড়ছে না, শুধু তোমার আর বাবার কথাগুলো মনে আছে। আর মনে আছে বাবা কিসের ভয়ে এখানে চলে এসেছে। এতদিন আমার কিছু মনে ছিল না, এখন মনে পড়ছে। মা, বাবা কিসের ভয় পেয়ে আমাদের এখানে নিয়ে এসেছে? আর কে বলেছে তোর বাবা ভয় পাইছে? মা, আমার কিন্তু এখন যথেষ্ট বয়স হয়েছে, আমার কাছে এখন কিছু লুকোতে পারবে না, আমাকে বলো না। আজমাইন, অন্যদিন শুনিস। আজকে বলো মা। আমাকে ছাড়বি না, বুঝছি। এখন বলো, ওকে? তোর দাদা ছিল 10 গ্রামের মধ্যে একজন সম্মানীয় ব্যক্তি। যদি কোনো বিচার বসতো তাহলে তোর দাদা সেই সব বিচার করত। তোর দাদাকে ভয় পেত না এমন কোনো লোক নেই, 10 গ্রামের মধ্যে একটাও নেই। তোর দাদা যদি কাউকে কোনো অর্ডার করত
তাহলে সে সাথে সাথে মাথা পেতে নিত। তোর দাদা দুটি বিয়ে করছিল, দুজনের ঘরে 2টি ছেলে সন্তান হয়। তোর বাবার মা ছিল তোর দাদার প্রথম স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী হলো তোর আশরাফ কাকার মা। দুজনকে অনেক ভালোবাসতো তোর দাদা। 10 গ্রামের সবাই তোর দাদাকে ভয় পেলেও তোর দাদা ভয় পেত তার দুজন স্ত্রীকে, মানে আমার শাশুড়ি মায়েদের। তখন তোর বাবার জন্ম হয়নি বা কাকা কেউ পৃথিবীতে আসেনি। কিছুদিন পর তোর বাবার জন্ম হলো, তার 1 বছর পর তোর আশরাফ কাকা পৃথিবীতে আসে। এভাবে কেটে গেল 20টি বছর। তোর বাবাও বড় হলো। তোর বাবা তখন আমার সাথে প্রেম করত, বাসার সবাই এই ব্যাপারে জানতো। কিছুদিন পর তোর দাদা আমাকে তার ছেলের বউ করে নিয়ে গেল। এভাবে 1 মাস কেটে গেল। আমি জানতে পারলাম তোর দাদার ওই 10 গ্রামের মধ্যে তোর দাদার অনেক শত্রু আছে, কিন্তু একটা গ্রামের জমিদার তোর দাদাকে সহ্য করতে পারে না। তোর দাদাকে অনেকবার মারার চেষ্টা করেছিল, কিন্তু একবারও সফল হয়নি। একদিন তোর বাবা অসুস্থ হয়ে পড়ে। তোর বাবাকে নিয়ে তোর দাদা আর তোর 2 দাদিরা হসপিটালে নিয়ে গেছিল। তোর আশরাফ চাচা আমার শ্বশুর আব্বায়ের সাথে গেছে, অনেক বয়স হয়েছে তাই পাঠাইছে। রাত 10টার দিকে তোর দাদি আর আশরাফ চাচা খাবার নিতে আসলো। আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, হঠাৎ বসার ঘর থেকে একটা আওয়াজ আসলো। আমি মনে করছি বিড়াল, তাই রান্নাঘর থেকে উকি দিলাম। উকি দিয়ে দেখি অনেকগুলো লোক তোর দাদিকে আর তোর কাকাকে কুপিয়ে মারতে লাগলো। আমি এগুলা দেখে তো অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমার কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরলে আমি দেখি তোর বাবার কাছে শুয়ে আছি। তোর বাবা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। আমার শরীরটা অনেক খারাপ হয়েছিল। আমি তাকিয়ে থাকলে আমার চোখের সামনে শুধু তোর কাকার আর তোর দাদির মৃত্যুটা দেখতে পারতাম। চোখ বন্ধ করলেও এগুলা দেখতাম। তোর বাবাকে শুইয়ে দিয়ে আমি গেলাম তোর দাদার কাছে। শ্বশুর আব্বা আর শাশুড়ি মায়ের কাছে গিয়ে সান্ত্বনা দিতে লাগলাম। আমি আগে কখনো তোর দাদাকে এমনভাবে কান্না করতে দেখি নাই। তোর দাদা বাচ্চাদের মতো কান্না করছে। আমি তোর দাদাকে সান্ত্বনা দিয়ে রুমে চলে আসলাম। সকালে ঘুম ভাঙলো লোকেদের চিল্লাচিল্লিতে। বাইরে এসে দেখি বাসার সামনে লোকে ভর্তি, একটু জায়গাও নেই যেখানে লোক নেই। এত লোক আগে আমি কখনো দেখি নাই। সবার মুখে একটাই কথা, যে খুন করেছে তার বিচার চাই। তোর দাদা নিজেকে শক্ত রেখে তাদের বলতেছে, দেখো বিচার তো আমিও চাই, কিন্তু খুনিকে তো পেতে হবে। আমি খোঁজ লাগাইতেছি, যদি পাই তাহলে ওদের তোমাদের হাতে দিয়ে দিব, তোমরা যা খুশি তাই করো। লোকেরা তোর দাদার কোনো কথাই শুনতেছে না। তারপর তোর দাদা একটু রাগ দেখিয়ে সবাইকে শান্ত করলো। তারপর 1 বছর পর তুই জন্ম হলি। বাড়িতে তো খুশির বন্যা। তোর দাদা, তোর বাবা, তোর দাদি আর 10 গ্রামের সবাই খুশি। তুই জন্ম হওয়ার পর তোর দাদা 10 গ্রামের সব লোকেদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করছে। এভাবে অনেক রাত হয়ে গিয়েছিল। হঠাৎ করে কোথা থেকে লোক এসে যেন আমাদের উপর হামলা করলো। তোর দাদা আমাদের বাঁচানোর জন্য আমাদের অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল। আমি আর তোর বাবা আসতে চাইনি, কিন্তু তোর দাদা আমাদের তার কসম দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তারপর আমি আর তোর বাবা এখান থেকে অনেক দূরে চলে আসি। আসার আগে তোর বাবা একজনকে বলেছিল, যা হবে তা যেন তোর বাবাকে জানাই। এভাবে 2 দিন কেটে যাওয়ার পর তোর বাবার কাছে খবর আসলো, তোর দাদাকে আর তোর দাদিকে তারা সবাই মিলে মেরে ফেলেছে। এটা শুনে তোর বাবার তো যায় যায় অবস্থা। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় ফেরেস্তার মতো একজন লোক আসলো, তোর বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। হসপিটালে যাবতীয় বিল পরিশোধ করে তোর বাবাকে সুস্থ করে ওই লোকটির বাসায় নিয়ে গেল। এই লোকটি আর কেউ না, তোর রমজান কাকা। তারপর থেকে আমরা তোর রমজান কাকার বাসায় থাকতে লাগলাম। তুই ও তোর রমজান কাকার মেয়ে তাসফিয়ার সাথে খেলা করতি, আর দুজনে ছিলি সমবয়সী। এভাবে দেখতে দেখতে চলে গেল 10টি বছর। তুই একটু বড় হলি। তখন তোর দাদাকে যারা মেরেছে তারা আমাদের খোঁজ পেয়ে গিয়েছিল, আর তোর বাবা ভয়ে এখান থেকে চলে আসছিল। এই কথাগুলি শোনার সময় আজমান যে কতবার কান্না করছে আজমান কখনো কল্পনাও করতে পারেনি যে তাদের এত নির্মম পরিহাস আছে। আজমান তার পরিবারের সকলের জন্য কান্না করতে লাগলো। আজমান সাথে তার মাও কান্না করতে লাগলো। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তাসফিয়া তাদের কাছে আসলো। আন্টি, এইভাবে কান্না করেন না। আপনাদের কান্না করতে দেখলে আমারও কান্না চলে আসে। আজমাইন, এদিকে আমার দিকে তাকাও তো। আজমাইন তাসফিয়ার দিকে তাকালো। তাসফিয়া আজমাইনের চোখে জল মুছে দিতে লাগলো। যখন তাসফিয়া আজমানের শরীরে টাচ করলো তখন আজমানের শরীরের প্রত্যেকটি অঙ্গ কেঁপে উঠছিল।
কারণ আজমানের জানা মনে তাকে তার মা ছাড়া আজ পর্যন্ত কোনো মেয়েই তাকে ছুঁয়নি। আজমান কান্না বন্ধ করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর তাসফিয়া আজমানকে এসে ডাক দিল। আজমাইন, খাবে এসো। তাসফিয়া তুমি যাও, আমি খাবো না। কেন খাবে না? তুমি না খেলে কিন্তু আন্টিও খাবে না। তুমি যাও, আমি আসছি। তারপর আজমান রাতের ডিনার শেষ করে মাকে ওষুধ খাইয়ে নিজের রুমেই চলে আসলো। আজমান তার মায়ের কথাগুলো ভাবছে আর ইমাজিন করতেছে। এগুলো ভাবছে আর কান্না করছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেল আজমান বুঝতেও পায়নি। আজমাইন বাবা, আজমাইন, এই দেখো তোমার বাবা আসছে তোমার কাছে। বাবা, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পারছি না। তুমি আমাকে একটা বার দেখা দাও। এই তো তোমার বাবা তোমার সামনে, এই দেখো। বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি আমার কাছে চলে আসো। বাবা আজমাইন, আমি তোমার কাছে আসব যেদিন তুমি সেনাবাহিনীতে যোগ দিতে পারবে, তখন আমি তোমার কাছে আসব। বাবা, তুমি আমাকে কথা দাও, আমি আর্মি হতে পারলে তুমি আমার কাছে আসবে। আজমাইন, তুমি যেদিন আর্মি হবে সেদিন তুমি ওই জায়গায় যাবে, যে জায়গায় আমি তোমাকে নিয়ে যেতাম। সেখানে গিয়ে তুমি বলবে, বাবা আমি আজ আর্মি হতে পেরেছি। সেদিন দেখবে আমি তোমার সাথেই আছি। হঠাৎ করে আজমাইন জেগে উঠল। ঘুম থেকে উঠে বাবা বলে চিল্লাতে রাখলো আজমাইন। একটু পর আজমাইনের মা আর তাসফিয়া আসলো। বাবা আজমাইন, কি হয়েছে তোর? এভাবে চিল্লাচিল্লি করিস কেন? মা, ওই যে বাবা। বাবা কোথায় আজমাইন? তোর বাবা তো এখানে নেই। তোর বাবা অনেক দূরে চলে গেছে, যেখান থেকে তোর বাবা কোনোদিনও ফিরে আসবে না। তোর বাবা না ফেরার দেশে চলে গেছে। মা, আমি বিশ্বাস করি না মা, বাবা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। বাবা আবার ফিরে আসবে, বাবা আবার ফিরে আসবে, এগুলো বলতে বলতে আজমাইন বিছানায় শুয়ে পড়ল। সকালে তাসফিয়া এসে আজমাইনকে ডাক দিল। এই যে স্যার, ঘুম থেকে কি উঠবেন? বলো, কি বলবে? অফিসে যাবা না নাকি? দেখো 10টা বেজে গেছে। কি হলো? 10টা বেজে গেছে? আজকে ফোনে অ্যালার্মটাও বাজলো না। আজমাইন লাফ দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হলো। তাড়াতাড়ি করে নাস্তা শেষ করে মাকে ওষুধ খাইয়ে অফিসে গেল আজমাইন অফিসে যেতেই ম্যামের ডাক পড়লো। আজমাইন তাড়াতাড়ি করে ম্যামের কাছে গেল। জি ম্যাম, বলেন। এত লেট করে অফিসে আসো কেন? একটু তাড়াতাড়ি আসতে পারো না নাকি? সরি ম্যাম, আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই একটু লেট হয়ে গেছে। তোমার শরীর কি বেশি খারাপ? বেশি খারাপ হলে বাসায় চলে যেতে পারো, ওকে? না ম্যাম, ঠিক আছে। আর কালকে আপনার বিষয়টা একটু ভাবছিলাম। কি ভাবছো? নাসানকে কি পুলিশে ধরিয়ে দেবে? আমার মনে হয় না নাসানকে পুলিশে দিতে পারবো, কারণ এত দিনে নাসান তো অনেক মেয়ের ক্ষতি করছে। তারা তো নিশ্চয়ই পুলিশের কাছে কমপ্লেন করেছে। এত দিনে যখন পুলিশ কিছু করতে পারেনি, আমার মনে হয় না পুলিশ কিছু করতে পারবে। তাহলে কি করব? আমাদের কি নাসানকে ধরা হবে না? কেন হবে না? অবশ্যই হবে। আমাদের কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এটা কিভাবে করব? কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলবো? এটা আপনাকে পরে বলবো। এখন আপনার একজন মেয়ে লোক লাগবে। মেয়ে লাগবে মানে? মেয়ে দিয়ে কি করব? আপনাকে যেটা বললাম সেটা করেন। ধরো, মেয়ে রেডি আছে, তারপর কি করব? মেয়েটাকে এখানে নিয়ে আসেন, আর যেই মেয়েটাকে আনবেন সেই মেয়েটা যেন নাসানের অপরিচিত হয়। আচ্ছা, আমি যাকে আনবো নাসান তাকে কোনো দিনও দেখেনি আর চিনিও না, একেবারে অপরিচিত। তারপর ভূমি একটা মেয়েকে ফোন দিল। ভূমি যখন মেয়েটার সাথে কথা বলছে তখন অমিও বলছিল। হাজব্যান্ডের মনে হয় মেয়েটির নাম হোমি। অমিকে বলে দিল 20 মিনিটের মধ্যেই আসতে। বললাম, এখন কি করব? অমনি আসুক, তারপর বলছি কি করবেন। এভাবে 20 মিনিট কেটে গেল। একটু পর একটা মেয়ে ম্যামের কাছে আসলো। মনে হয় এটাই অমি। কি হয়েছে বলো? এত তাড়াতাড়ি আসতে বললি কেন? তোকে আমার একটা কাজ করে দিতে হবে, না করতে পারবি না। কাজটা করব, কিন্তু কি কাজ সেটা তো বল। আজমাইন, এই নাও মেয়ে, এখন বলো। ম্যাম, আর একজন লোককে লাগবে, 50 থেকে 55 বছর বয়সী। আবার আরেকজন লাগবে? কি করবে এটা তো বলো। ম্যাম, আপনি নিয়ে আসেন, 2জন লোককেই দরকার আছে। আমি পারবো না, তুমি দেখো কোথাও থেকে খুঁজে পাও নাকি। ম্যাম, আমাদের অফিসের একজন লোক আছে, রাশিদ চাচা, তাকে দিলে কাজটা মনে হয় হবে। তারপর ম্যাম রশিদ চাচা বলে ডাক দিয়ে ভেতরে আসতে বলল। রশিদ চাচা ভেতরে আসলো। এই নাও তোমার 2জন লোক, এখন বলো তারপর কি করব? এখন তোমরা যেটা করবে সেটা হলো অমিকে রাশিদ চাচার মেয়ে বানাবে,
রাশিদ চাচা আর অমিকে এমনভাবে মেয়ে আর বাবা বানাতে হবে যেন কেউ না বোঝে। তারপর তাদেরকে নিয়ে যাবে নাসান যেখানে পড়ে সেখানে। আচ্ছা, সব ঠিক আছে, এখন বুঝলাম তোমার প্ল্যানটা কি। আর অমি, আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু ইয়ারফোন ব্যবহার করবেন যাতে আমরা শুনতে পারি নাসান আপনাকে কি বলে। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই আজমাইনের কথা মতো কাজ করতে লাগলো। রশিদ চাচা আর অমিকে এমন করে সাজিয়েছে যে দেখবে সেই ফিদা হয়ে যাবে। ম্যামকে কলেজের সবাই চিনে, তাই ম্যামকে রেখে আমি, অমি আর রশিদ চাচা রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। আজমাইন ছিল কারের ড্রাইভার। কার দামি আর এত সুন্দর ছিল যে দেখার মতো। কারটা কলেজের ভেতরে নিয়ে যেতেই কলেজের সব স্টুডেন্ট কারের দিকে চেয়ে আছে। নাসানের ছবি আজমাইন অনেকবার দেখেছে তার ম্যামের কাছে, তাই নাসানকে চিনতে আজমাইনের কোনো সমস্যা হয়নি। আজমাইন মনে মনে ভাবছে, নাসানকে দেখি তো লুচ্চা মনে হচ্ছে, এটার সাথে মেয়েরা কেমনে প্রেম করে, মনে হয় কতদিন ধরে খায়নি। আজমাইনের এমন মনে হচ্ছে যে নাসান গাঁজা টাজা খায়, দেখি গাঁজাখোরদের মতোই মনে হচ্ছে। তারপর অমি আর রশিদ চাচা কার থেকে নামলো। কলেজের সবাই অমি আর রশিদ চাচার দিকে তাকিয়ে আছে। আজমাইনের এটা দেখে ভালোই লাগছে। আজমাইনও তাদের সাথে নামলো। অমি আর রশিদ চাচা অফিস রুমে গেল স্যারের সাথে কথা বলতে, নাহলে তো সবাই তাদের সন্দেহ করত। আজমাইন গাড়িতে এসে বসে আছে, তারা দুজনেই ভেতরে ছিল। আজমাইন বাইরে থেকে নাসানকে দেখতে লাগে। নাসান অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আজমাইন আর অমি তো ইয়ারফোনের সাথে কারেন্ট আছে, তাই আজমাইন অমিকে বলল, অমি আপনি রাশিদ চাচাকে পাঠিয়ে দিন, তাড়াতাড়ি পাঠান। পাঠাচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। নাসান বাইরে দাঁড়িয়ে আছে, আবার মনে হয় আপনার সাথে কথা বলার জন্য। আচ্ছা, রাশিদ চাচাকে পাঠিয়ে দিচ্ছি, আর আমি বাইরে গিয়ে দেখছি। তারপর অমি বাহিরে আসলো। আজমাইন যা ভাবছিল তাই হলো। নাসান অমির সাথে কথা বলার জন্য বাহিরে দাঁড়িয়েছিল। অমি বাইরে আসতেই অমির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু অমি কথাই বলছে না। অমিকে বলে দিয়েছিলাম প্রথম দিকে কিছুদিন পাত্তা না দিতে, তাই কোনো কথাই বলেনি। কথা না বলেই অমি ক্লাসে চলে গেল। নাসানের কাণ্ড দেখে আজমাইন হাসতে হাসতে শেষ, মানে অমি পাত্তা দিচ্ছে না, তাও বকবক করেই চলেছে। আজমাইন তো হাসি থামাতেই পারছে না। আর আজমাইনের ম্যাম তো আজমাইনকে ফোন দিয়ে পাগল করে দিচ্ছে। ম্যামকে বলল কি হয়েছে এসে সবাই বলবে, কিন্তু ম্যাম আজমাইনের কোনো কথাই শুনতে চায় না। তারপর আর কি করবে, ম্যামকে বাধ্য হয়েই সব বলল আজমাইন। অমি, আজকে তো প্রথম কলেজে আসছেন, তাই আজকে কোনো ক্লাস করেন না। আপনি আজকে এসে পড়েন, কালকে আবার আসবো। আচ্ছা, আসছি। অমি কলেজ থেকে বের হওয়ার সময় নাসান অমির দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে, মনে হয় কিছুই খায়নি। এটা দেখে আজমানের হাসিতে পেট ব্যথা উঠে গেছে। তারপর অমি আজমানের কাছে আসলো। অমি আর আজমান অফিসে চলে আসলো। অফিসে আসতেই ভূমি ম্যাম এর বাবা, মানে এই অফিসের বস, হমিকে আর আজমানকে ডাক দিল। হমি আর আজমাইন ভয়ে ভয়ে গেল। হাজব্যান্ড তো সেই ভয় পাইছে, কি জানি কে বলে। হাজব্যান্ড ভয়ে ভয়ে বসের রুমে গেল। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। জি স্যার, বলেন। এগুলো কি শুরু করেছো অফিসে? তোমাকে অফিসে রেখেছি কাজ করার জন্য, তুমি অমিকে নিয়ে কোথায় গিয়েছিলে? সরি স্যার, আর হবে না। তোমাকে কি অফিসে রেখেছি ঘুরতে যাওয়ার জন্য? স্যার সরি। বাবা, আসলে আজমাইনের কোনো দোষ নেই, আমি ওকে। তুমি চুপ করো, তোমাকে রেখেছি অফিসের কাজগুলো যেন ঠিকঠাক করে দেখে রাখতে পারো। বাবা, আমি তো সব কিছু দেখেই রাখছি, কিন্তু কিন্তু কি? আর অমি তোমার বাবাকেও বলছি তুমি পড়াশোনা বাদ দিয়ে ছেলেদের সাথে ঘুরে বেড়াও। বাবা, তুমি এখন একটু বেশি করছো। বললাম আমাকে একটু কথা বলতে দাও। শুধু আজমাইন আর অমির নামে বদনাম করছো। কি বলিস তুই? শুধু শুধু বদনাম করছিস? দুজনে একসাথে বাইরে থেকে আসছে, তার মানে বুঝেছিস? বাবা, একটা জরুরি মিটিং ছিল, আমি যেতে পারি নাই, তাই আমি অমিকে ফোন করে নিয়ে আসছি। তারপর আজমাইন আর অমিকে ওই মিটিংয়ে পাঠিয়ে দিয়েছি। আজমাইন আর অমি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ কোনো একটা ভুল করলেই হাজারটা কথা শুনতে হবে। আরে তোমরা আগে বলবে না? তোমরা কোনো কথা বলো নাই। আজমান ভাবছে অফিসের স্যার তো আজব এক লোক, কোনো কথা না শুনেই হাজারটা কথা শুনিয়ে দিল, বলার সুযোগই দিল না। এখন বলছি আগে বলে নাই কেন? তুমি তো আমাদের কোনো কথা বলার সুযোগই দাও নাই, তো কিভাবে বলবো? আচ্ছা ভূমিমা, আমি গেলাম, তাড়াতাড়ি বাসায় চলে এসো। আর আজমাইন, তুমি কিছু মনে করো নাই তো? আরে না স্যার, আপনি সাবধানে বাসায় যান। তারপর স্যার চলে গেল। ম্যাম তো কলেজে কি হয়েছে এটা জানার জন্য আজমানকে পাগল করে ফেলেছে। আজমান ম্যামকে সব বলতে লাগলো।
এগুলো শুনে ম্যামের চোখে তো পানি টলমল করছে। কৌতূহলবশত আজমাইন ম্যামকে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনি কি এখনও নাসানকে ভালোবাসেন? আপনার চোখে নাসানের জন্য এখনো ভালোবাসা দেখতে পাচ্ছি। আমার প্রথম ভালোবাসা নাসান, এত সহজে কি ভোলা যায়? প্রথম ভালোবাসা বলে কথা, কিন্তু নাসান যে আমার সাথে এমন করবে আমি কোনো দিনও ভাবতেই পারিনি। তা ঠিক বলছো। প্রথম ভালোবাসার মতো কোনো ভালোবাসাই হয় না। প্রথম ভালোবাসা যে কত কষ্ট দেয় সেটা আমি বুঝি। তোমার কথা শুনে তো আমার কেন জানি মনে হচ্ছে তুমিও কি কাউকে ভালোবাসতাম কিনা জানি না, তবে ফাহামিদার দেওয়া প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্মৃতি আমাকে প্রতি রাতে কাঁদাতো। শুনি তোমার প্রথম ভালোবাসার গল্পটা শুনি। তুমি ফাহামিদাকে কেমন ভালোবাসতে? বাদ দেন তো ম্যাম, আমি আর ফাহামিদাকে মনে করতে চাই না। অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করতে গেলাম। আজমাইন, জি ম্যাম। আমার ভালোবাসার গল্প শুনতে ভালো লাগে, তাই তোমাকে বললাম আমাকে প্লিজ শোনাও। ম্যাম আজকে একটা কাজও করা হয়নি, কতগুলো কাজ পড়ে আছে, কাজগুলো তো শেষ করতে হবে, নাহলে স্যার তো বকবে। এসব নিয়ে তুমি চিন্তা করো না, বাবাকে আমি সামলে নিব। আচ্ছা আপনি যখন এত করে বলছেন তখন বলি। দাঁড়াও। কি হলো ম্যাম, শুনবেন না? শুনবো তো, বাট এখানে শুনলে তোমার প্রথম ভালোবাসার ফিলিংসটা পাবো না। তাই এখন আমরা রেস্টুরেন্টে যাব, ওখানে তোমার ভালোবাসার কথা শুনবো। ওকে? প্লিজ ম্যাম এখানেই বলি। বললাম না এখানে শুনলে ফিলিংসটা পাবো না, চলো বলছি। আচ্ছা চলেন। তারপর ম্যাম আজমাইনকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিল বুক করলো। আজমাইন যা খেতে চাইবে তাই অর্ডার দিবে, ওকে? আচ্ছা ম্যাম। এখন বলো আজমাইন, এখন শুনতে একটু ভালো লাগবে। আচ্ছা ম্যাম তাহলে শুরু করি। শুরু করো। আজমাইন এসএসসি দিয়ে ভালো রেজাল্ট করলো, ভালো একটা কলেজেও ভর্তি হলো। সেদিন ছিল আজমাইনের কলেজের প্রথম দিন কলেজে গেল। কলেজটাকে অনেকক্ষণ ঘুরে দেখলো আজমাইন। কলেজটা অনেক ছিল। কলেজটা ঘুরে দেখা শেষ হলে ক্লাসের দিকে গেল আজমাইন। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী এসে ভর্তি হয়েছে এই কলেজে। ক্লাসরুমের সামনে যেতেই হার্টবিট বেড়ে যেতে লাগলো আজমাইনের। ভয় না পেয়ে আজমাইনের ক্লাস ভেতরে প্রবেশ করতে লাগলো। এমন সময় হঠাৎ একটা মেয়ের সামনে এসে হাজির। আজমাইন তো মেয়েটাকে দেখতেই পায়নি। আজমাইন আর ওই মেয়েটি ধাক্কা লেগেই দুজনে ফ্লোরে পড়ে গেল। ক্লাসে অনেক ছাত্রছাত্রী বসেছিল, সবাই তাড়াতাড়ি করে আমাদের কাছে আসলো। হেসেই তো সবাই মেয়েটিকে ধরাধরি করে উঠলো, কিন্তু কেউ আজমানকে ছুঁয়েও দেখেনি। এটা দেখে আজমানের অনেক খারাপ লাগলো। কী করবে, আজমান নিজেই উঠলো। আজমান ফ্লোর থেকে উঠতেই ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলো মেয়েটি। আজমান চুপ করে দাঁড়িয়ে আছে। এখানে কিছুই ভালো করে চিনে না আজমান, তাই কোনো কথাই বললো না মেয়েটি। আজমানকে বলতে লাগলো, তোর কত বড় সাহস, প্রথম দিন কলেজে না আসতেই মেয়েদের ইপস্টেজিং করা শুরু করে দিয়েছিস। দাঁড়া, বাবার কাছে বিচার দিই, এখনই তোকে কলেজ ছাড়া করতেছি। সরি আপু, আমি আপনাকে দেখতে পাই নাই, হঠাৎ করেই আমার সামনে চলে আসছেন আপনি। আরে ফাহমিদা, ছেলেটি বুঝতে পারিনি, দেখছিস না দেখে কেমন ইনোসেন্ট লাগছে। আর তোর আব্বুকে বলিস না, দেখ ছেলেটি কত দূর থেকে পড়তে আসছে। ইজ ইনোসেন্ট, তোর কথা রাখলাম। আর যদি কোনো মেয়ের সাথে এমন করেছিস তাহলে সেই দিনই হবে তোর এই কলেজের শেষ দিন। আজমান মাথা নিচু করে আছে, কোনো উত্তরই দিতেছে না। মনে এক গাদা কষ্ট নিয়ে নিজের সিটে গিয়ে বসলো। ক্লাসরুমে অনেক শিক্ষার্থী, কেউ আজমানের কাছেই আসলো, কিন্তু একটু পর একটা মেয়ে আসলো আজমানের কাছে। ওই হ্যালো। আজমান কোনো সাড়া দিল না। কিছুক্ষণ মেয়েটির দিকেই তাকিয়েছিল আর ভাবছে ক্লাসরুমের একটা শিক্ষার্থীও আসলো না আমার কাছে, এই মেয়েটি কেন আসলো? মেয়েটি মনে হয় ভালো। এই যে হ্যালো। জি বলেন আপু। এই যে শুনেন, আপনিও যেই ক্লাসে পড়েন আমিও সেই ক্লাসেই পড়ি, সো আমাকে আপু টাপু ডাকা যাবে না, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না, ওকে? বাই দ্য ওয়ে, মাই নেম ইজ নেহা, আই এম ফ্রম খুলনা। মাই নেম ইজ আজমাইন, আই এম ফ্রম টাঙ্গাইল। ফাহমিদা তোমার সাথে যা যা করলো সবই দেখলাম। ফাহমিদাকে? আর ফাহমিদাকে তো আমি চিনি না। তুমি এখনো ফাহমিদাকে চেনোনি? সরি, তুমি করে বলে ফেললাম। ঠিক আছে, কিন্তু এই ফাহমিদাকে? কেন, একটু আগে যে তোমার ঠাস ঠাস করে থাপ্পড় মারলো সেই তো ফাহমিদা। ও আচ্ছা, ফাহমিদাকে? যে ও আমাকে বলল আমাকে কলেজ থেকে বের করে দেবে। ফাহমিদা হলো এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, তাই তো কলেজের সব ছেলেকে কথায় কথায় থ্রেট দেয়। আর তুমি কিন্তু ফাহমিদার সাথে মিশবে না।
আচ্ছা ঠিক আছে। আজমাইন আর নেহা কথা বলতেছে, এমন সময় ফাহমিদা তাদের সামনে আসলো। তুই আবার হিপটিজিং করা শুরু করে দিয়েছিস। দেখছিস পড়ি, তুই তো বলেছিলি কিছুই করবে না, এখন তো আবার ইফটিজিং করা শুরু করে দিল। তোকে তো ভালো মনে করেছিলাম, তুই আবার মেয়েদের ইফটিজিং করতেছিস। তোকে তো ওই সময় কলেজ থেকে বের করে দেওয়া উচিত ছিল। দেখ ফাহমিদা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোরা এখন অনেক বেশি বেশি করছিস কিন্তু। কি করবি, মারবি? এই যে মার মার। আমি কি বলছি